ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির মুখ খুললেই বিতর্কের জন্ম দেন। কট্টরপন্থী এই নেতা সর্বশেষ গত সোমবার আবারও বেফাঁস কথা বলে আলোচনায় এসেছেন। তার করা মন্তব্যে এবার বেশ চটেছে সৌদি আরব। মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা, প্রায়ই এখানে ঢুকে পড়ে ইসরায়েলিরা। বেন গাভির নিজেও জোর করে আল আকসা প্রাঙ্গণে ঢুকে পড়ার নজির রয়েছে। সোমবার ইসরায়েলি এই মন্ত্রী বলেন, পশ্চিম জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণের সুযোগ পেলে ইহুদি উপাসনালয় নির্মাণ করবেন। তার এমন বক্তব্যের পর মুসলিম দেশগুলোর সমালোচনায় বিদ্ধ হচ্ছে ইসরায়েল। সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবার যে সম্ভাবনা জেগেছে, তাতে বেন গাভিরের এই বক্তব্য পথের কাঁটা হতে পারে বলে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন। আর্মি রেডিওকে বেন গাভির বলেন, সম্ভব হলে তিনি আল আকসা প্রাঙ্গণে সিনাগগ নির্মাণ করবেন। তিনি আরও বলেন, আমার চাওয়া অনুযায়ী যদি সব কিছু করতে পারতাম তাহলে সেখানে একটি ইসরায়েলি পতাকা লাগাতাম। ইসরায়েলি মন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে জর্ডান, সৌদি আরব সহ আরও অনেকে। ইসরায়েল সরকারের নীতিমালা নিয়েও উঠেছে প্রশ্ন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদ এমন চরমপন্থীমূলক ও জ্বালাময়ী বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। বিশ্বজুড়ে মুসলিমদের অনুভূতিতে আঘাত দেওয়ার বিবৃতিকেও প্রত্যাখ্যান করছে সৌদি আরব। আল আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি স্ট্যাটাস কোর উপর জোরারোপ করা উচিত। আর যেসব ইসরায়েলি কর্মকর্তা আন্তর্জাতিক আইন ও নিয়ম নীতি লঙ্ঘন করছে, তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছি। ওয়াকফের মাধ্যমে টেম্পল মাউন্টের দেখভালের দায়িত্ব জর্ডানের উপর অর্পিত। ইসরায়েলি মন্ত্রীর এই বক্তব্যের পর জর্ডান জানায়, এই স্থান কেবল মুসলিমদের একার ধর্মীয় ইবাদতের জন্য নির্দিষ্ট। এমনকি বেন গাভিরকে চরমপন্থী মন্ত্রী বলেও বর্ণনা করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, পবিত্র স্থানে হামলা ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে জর্ডান। আর এসব হামলার ঘটনায় আন্তর্জাতিক আদালতে মামলাও করা হবে। মুসলিম দেশগুলোর সমালোচনার মুখে বিবৃতি দিতে বাধ্য হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস। তারা জানায়, টেম্পল মাউন্টের স্ট্যাটাস কোর কোনো রকম পরিবর্তন হয়নি। এমনকি ইসরায়েলি সরকারের মন্ত্রীদেরও তোপের মুখে পড়তে হয়েছে বেন গাভিরকে। বিশেষ করে জোট সরকারে থাকা হারেদি সম্প্রদায়ের মন্ত্রীরা বেন গাভিরের কড়া সমালোচনা করেছেন। প্রথমবারের মতো একজন নারীকে সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ করে ইতিহাস গড়ল ইরান। তবে এই নিয়োগ কি ইরানের রক্ষণশীল সমাজে পরিবর্তনের সূচনা নাকি কেবল একটি প্রতীকী পদক্ষেপ? ইরান সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত হওয়া ওই নারীর নাম ফাতেমেহ মোহাজেরানি। মন্ত্রিসভার বৈঠকের সময় এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। এই নিয়োগের মাধ্যমে ইরান তার রক্ষণশীল রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম তেহরান টাইমস ও এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরকারের নতুন মুখপাত্র হিসেবে ফাতেমেহ মোহাজেরানিকে নিযুক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই নিয়োগ দেন বলে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে। এই পদক্ষেপ অনেকের কাছে অবাক করার মতো হলেও এটি ইরানের রাজনীতিতে নারীদের ভূমিকা নিয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে। তেহরান টাইমস বলছে, ফাতেমেহ মোহাজেরানি 1970 সালে আরাকে জন্মগ্রহণ করেন। তিনি হেরিওট ওয়াট ইউনিভার্সিটি এডিনবার্গ ক্যাম্পাস থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তার ক্যারিয়ারও অত্যন্ত প্রশংসনীয়। তিনি হাসান রুহানির সরকারে নারীদের জন্য টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অব শরিয়তের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2017 সালে সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টের প্রধান হিসেবেও নির্বাচিত হন মোহাজেরানি। এখন তিনি সেই পথে আরও এক ধাপ এগিয়ে ইরানের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন। ফাতেমেহ মোহাজেরানিকে সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত করার মাধ্যমে প্রথমবারের মতো কোনো নারীকে এই পদে দায়িত্ব দিল ইরান। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ইরানের রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এই নিয়োগের পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে ইরানের সাবেক সংসদ সদস্য
ইলিয়াস হজরতিকে সরকারের তথ্য কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বর্তমান সরকারের সময়ে শীর্ষস্থানীয় পদে নারীদের নিয়োগ দেওয়ার ঘটনা এটি প্রথম নয়। এর আগে প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত সপ্তাহে শিনা আনসারিকে ইরানের উপরাষ্ট্রপতি এবং পরিবেশ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এই নিয়োগগুলো ইরানে নারীদের ক্রমবর্ধমান শক্তি এবং প্রতিভার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। আন্দোলনের ঝড় উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এক বক্তব্যের জের ধরে তার কঠোর সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মমতা বন্দ্যোপাধ্যায় তার অসফল রাজনীতি দিয়ে ভারতকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেছেন হিমন্ত। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে হিমন্ত বলেন, দিদি, আপনার এত সাহস কিভাবে হলো যে আপনি আসামকে ধমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনার অসফলতার রাজনীতি দিয়ে একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। বিভাজনকারী ভাষা বলাটা আপনার শোভা পায় না। সম্প্রতি কলকাতার আরজিকর হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনাটি পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও উত্তেজনা সৃষ্টি করেছে। এ পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সতর্কবার্তা দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি এবং রাজ্যে যদি কোনো ঝামেলা হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ক্ষমতাচ্যুত হতে পারেন। মমতার বক্তব্যের মাধ্যমে তিনি বিজেপির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। গতকাল এক জনসভায় মমতা বলেন, কিছু লোকজন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ মনে করে। আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষা সংস্কৃতিও অনেকটাই এক, কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশ এবং ভারত কিন্তু আলাদা দেশ। মোদীবাবু যদি তার দলকে দিয়ে এখানে আগুন লাগানোর চেষ্টা করেন তাহলে আসাম, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর পূর্বাঞ্চল এবং দিল্লিও জ্বলবে। আপনার চেয়ারটা টলমল করে দেব। তার এই বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে বৃহস্পতিবার এক্সে পোস্ট দেন হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্তর পোস্টে মমতার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পাবে কিনা তার সময়ই বলবে। দখলদার ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বরতা চালিয়ে যাচ্ছে তার নেপথ্যের মুখ্য কারিগর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত প্রায় এক বছরে ফিলিস্তিনে প্রায় 10,000-এর বেশি বাড়ি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর নিহতের সংখ্যা ছাড়িয়েছে 40,000-এর বেশি, যার মধ্যে বেশিরভাগই নিরপরাধ নারী ও শিশু। নেতানিয়াহুর এই বর্বরতা গোটা বিশ্বেই সমালোচিত হয়ে আসছে। এবার গাজায় নেতানিয়াহু সরকারের নির্দেশে চালানো এমন বর্বরতাকে আর সমর্থন দিতে পারছে না ইসরায়েলের বিরোধী দলগুলো, যার প্রেক্ষিতে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে সম্মত হয়েছেন দলগুলোর নেতারা। গাজা যুদ্ধের জেরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে অপসারণের বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলগুলোর নেতাদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটদের চেয়ারম্যান ইয়ার গোলান। গোলান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় বলেছেন, আজ আমি বিরোধী দলে থাকা আমার সমস্ত বন্ধুদের কাছে একটি স্পষ্ট আহ্বান জানাতে এসেছি। আসুন একটি নতুন পথে যাত্রা করি। ইসরায়েল একটি জরুরি অবস্থার মধ্যে রয়েছে। রাজনৈতিক নিরাপত্তার দিক থেকে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংবিধানিকভাবে ভেঙে পড়ছে। আমাদের চারপাশে সবকিছু ভেঙে পড়ছে। আমাদের অবশ্যই সমন্বিত, নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিকভাবে কাজ করতে হবে। ইয়ার গোলান বিরোধী দলের নেতাদের কাছে বার্তায় আরও বলেছেন, আমরা একটি যুদ্ধের মধ্যে আছি। 328 দিন ধরে বন্দী অবস্থায় আছি। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ, অর্থনীতি ভেঙে পড়ছে। রিজার্ভ অফিসার ও সৈন্যরা টানেলের শেষে কোনো আলো না দেখেও দীর্ঘ সময় ধরে লড়াই করছে। সরকারের প্রতি জনগণের আস্থার সম্পূর্ণ অভাব দেখা দিয়েছে। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তগুলি আমাদের সকলকে এই অবস্থানে আসতে বাধ্য করেছে। গোলানির বিবৃতি ও বার্তার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার ল্যাপিড এক্সে লিখেছেন, দেশকে ধ্বংসকারী বিপর্যয়কর সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমরা পর্দার সামনে এবং পিছনে বিরোধী দলের সকল অংশের সাথে কাজ চালিয়ে যাব।